প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুর রহমান অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে নিউ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই ধাপগুলো আছে তার যে ধাপের পর্যায়ে আমরা বিরতি নিয়েছিলাম যে ফাউন্ডেশন ব্যাপারে। তার আগে আরেকটা বিষয় আমাদের যা মানে বিবেচনা করা উচিত, আসলে ছোটো একটা স্মল ডেভেলপমেন্ট যদি করি, ধরেন একটাই বাড়ি বানাচ্ছি, আপনার কাছে যেটা প্রশ্ন আছে একটাই বাড়ি বানাচ্ছি, এবং সেক্ষেত্রে যেই জিনিসটা থাকে যে দেখা যাচ্ছে ছোটো একটা স্থাপনা আছে, তার হয়তো একটা বাংলো আছে, সে যেটা চেষ্টা করতেছে বাংলোতে সে একটা ফ্ল্যাটে কনভার্ট করবে, একতলা বা দুইতলা করবে আর কি। এটার ক্ষেত্রে তার একটা ডেমোলিউশনের একটা অংশ আছে এবং তার পরে ফাউন্ডেশন সব কিছু আছে। এই ক্ষেত্রে যেই বিষয়গুলো, কারণ যেহেতু নেইবার আশেপাশে আছে, তার অনেক কিছু জিনিসগুলো স্ট্রাকচারগুলো আছে ডেমোলিশন করা, এবং কোন কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত। এবং এই ক্ষেত্রে একটা বিষয়গুলো যে আপনি বলেন, যেহেতু ওই ক্ষেত্রে আমরা ধরেন বড় বড় কোনো কন্ট্রাক্টরের সাথে তারা যোগাযোগ করে না, তারা হয়তো ছোটোখাটো আশেপাশে যারা বিল্ডার, যে অভিজ্ঞতা আছে বিল্ডিং কন্ট্রোল দিয়েই করাচ্ছে, ওই ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্টটা একটু যদি একটু আলোচনা করেন, এবং কোন কোন বিষয়ে তাদের যদিও নাও করে থাকে, আমাদের দর্শকরা যাতে কোন বিষয় বিবেচনা করে এই স্মল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। দেখুন, এটা কিন্তু বেশ ডেমোলিশন এবং ক্লিয়ারেন্স এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লিজ। যে এটা কিন্তু খুব জনপ্রিয় এখন, যে আমরা কিন্তু অনেকেই আইদার অকশন হাউস থেকে হোক আর নর্মাল প্রসেসেই হোক, আমরা কিন্তু অনেকেই বাংলো বাড়িগুলো আমরা ক্রয় করছি, এবং কাউন্সিলও কিন্তু খুব বেশি আমাদের সাথে সহনশীল বা খুব বেশি আপনার আমি বলবো ফেভারেবল টুয়ার্ডস অ্যাপ্রুভিং মানে আপনার প্ল্যানিং অ্যাপ্লিকেশন। এখানে বাংলো বাড়িগুলোকে নর্মাল বাড়ি বানানো হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু একটা বাংলোকে ডেমোলিশ করে, অনেক জায়গাওয়ালা যে বাংলো আছে ডেমোলিশ করে 2-3টা বাড়িও বানাচ্ছে বা ফ্ল্যাটে কনভার্ট করছে। এটা বেশ জনপ্রিয় একটা কনসেপ্ট, এবং ইউকেতে আমরা দেখছি যে আমাদের যে ভাই বোন আছেন তারা কিন্তু অনেকেই করছেন। এখন এই প্রসেসটা আসলে কি, যদি আমরা ডেমোলিশ করে করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যে প্রপার ডেমোলিশনের যে প্রসেস রয়েছে সে প্রসেসটা করতে হবে, এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট একটা প্ল্যান দিতে হবে যে আমার ডেমোলিশনের কারণে কি পরিমাণ ধুলা হবে, কি পরিমাণ আপনার বা শব্দ হবে, এবং কিভাবে আমি এই জিনিসগুলোকে একটা সহনশীলতার মধ্যে রাখবো, যাতে করে আমার যে নেইবার আছে, আমার যে প্রতিবেশী আছে, তাদেরকে যাতে করে কম ডিস্টার্ব করা যায়। এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে এনভায়রনমেন্টটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, যাতে আমার কনস্ট্রাকশনের ধুলা, আমার যে কনস্ট্রাকশনের বর্জ্য, এটা যাতে এনভায়রনমেন্টে যাতে কম ইম্প্যাক্ট করে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাকে ডকুমেন্টেড করতে হবে, এবং অনেক সময় কাউন্সিল কন্ডিশন দিয়ে দেয়, তখন সাবমিট করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশটা তো আমাদের, এই পরিবেশটা আমাদের, আমরাই তো সারাউন্ডিংয়ে থাকি, তাহলে আমাদের একজন আরেকজনের প্রতি যত্নশীল হতে হবে, এবং আমরা কিন্তু কেয়ারিং হতে হবে। এখন কথা হচ্ছে যে যেহেতু একটা বাড়ি, প্রজেক্টটা ছোট, সেই ক্ষেত্রে হয়তো আমরা বড় কোনো কোম্পানির কাছে আমরা হয়তো যাই না, বা আমাদের জন্য যাওয়া হয়তো ইকোনমিক্যাল হবেও না। এখন সেই ক্ষেত্রে কি করা যায়, অবশ্যই কাউন্সিলের যদি কোনো কন্ডিশন থাকে, দের ইজ এ নো অল্টারনেটিভ, আপনাদের ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য কাউন্সিল কন্ডিশন। যা অনেক ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু করার পূর্বেই তাদেরকে কিন্তু রিটেন দিতে হয় যে হোয়াট ইজ ইয়োর প্ল্যান মানে হচ্ছে যে আপনার সমস্ত কর্মের যে প্রসেসটা বা বিল্ডের যে প্রসেসটা, এটা কিন্তু কাউন্সিলকে লিখিতভাবে আপনাকে জানাতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে করব, যে আমরা ডেফিনেটলি টেম্পোরারি স্ট্রাকচারের মাধ্যমে বা টেম্পোরারি ওয়ার্কের মাধ্যমে আমাদেরকে অবশ্যই আমাদেরকে কিন্তু নেইবারিং প্রপার্টিগুলোকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। আমরা কনস্ট্রাকশনের পূর্বে আমরা জানি প্রি কনস্ট্রাকশন ফেজ, আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন ফেজ, আরেকটা হচ্ছে পোস্ট কনস্ট্রাকশন ফেজ। এই তিনটা কেন জিনিস আসছে, একটা হচ্ছে যে আমার ফিজিক্যাল যে কাজটা, বিল্ডিং বানানোর পূর্বে আমার যে লিগ্যাল যে কাজগুলো আছে, আমার ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে, প্রসেসের যে কাজগুলো আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু প্রি কনস্ট্রাকশন ফেজে আমাদেরকে সম্পাদন করতে হবে বা আমাদেরকে আগে করে রাখতে হবে। এখন হচ্ছে চলুন মিডলের যে পার্টটা, এটা হচ্ছে যে কনস্ট্রাকশন ফেজ। এই কনস্ট্রাকশন ফেজে প্রি কনস্ট্রাকশন ফেজের যতগুলো রিস্ক আইডেন্টিফাই হবে, আপনার ডিগিং করা বা আপনার কংক্রিট পোর করা বা আপনার টেম্পোরারি স্ট্রাকচার করা বা টেম্পোরারি সাপোর্ট তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার বিল্ডিংয়ের জন্য রিস্ক, আপনার নেইবারের বিল্ডিংয়ের জন্য রিস্ক, এবং যদি রাস্তার পাশে হয় পথচারীর জন্য রিস্ক বা মানুষের জন্য যে রিস্ক, এই সমস্ত রিস্কগুলো কিন্তু বা এই সমস্ত পটেনশিয়াল হ্যাজার্ড বলেন,
অ্যালার্ম বলেন বা আপনার যাই বলেন না কেন, অ্যাক্সিডেন্ট প্রিভেনশন বলেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার প্রি কনস্ট্রাকশন ফেসে ডিটেল আলোচনা করে, ডিটেল পর্যালোচনা করে কিন্তু এগুলো আইডেন্টিফাই করা হয়। এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সরকারি পলিসির মাধ্যমে এবং লোকাল যে গাইডেন্স আছে তার মাধ্যমে কিন্তু একটা আপনার তৈরি করা হয় এবং ওই গাইডটার ফলো করে কনস্ট্রাকশনটা করা হয়। কিভাবে আপনার স্কেফোল্ডটা করা হবে, কিভাবে রুফিং করা হবে, কিভাবে ফাউন্ডেশন করা হবে, কিভাবে ম্যানেজমেন্ট আপনার কনস্ট্রাকশনের মেটেরিয়ালগুলো ডেলিভার হবে, কিভাবে এখান থেকে যে বর্জ্যগুলো হবে বা যে ওয়েস্টটা হবে সেই ওয়েস্টটা কিভাবে ট্রান্সফার করা হবে এবং এই ওয়েস্টটাকে কিভাবে সঠিকভাবে এনভায়রনমেন্টের লেস ইম্প্যাক্ট করে কিভাবে এটাকে আপনার ডিসপাস করা হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা প্রসেসের মাধ্যমে হবে এবং এগুলো কিন্তু আমাদেরকে পূর্বে থেকে প্ল্যান করে তখন কিন্তু করতে হবে। এবং থার্ড যে পার্টটা যেটা হচ্ছে যে পোস্ট কনস্ট্রাকশন, বিল্ডিংটার যে কনজামশন আছে, পাওয়ার কনজামশন আছে, অপারেশন ম্যানুয়াল আছে, কিভাবে এই বিল্ডিংটা মানুষকে সাপোর্ট করবে, কিভাবে একটা কনস্ট্রাকশন সাইট একটা মানুষের আইদার থাকার জায়গা অথবা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে হবে, অথবা একটা মানুষের কাজের জায়গা কিভাবে হবে এবং এটা কিভাবে পরিচালনা করা হবে এবং এর থেকে এটাতে কি পরিমাণ এনার্জি কনজিউম করা হবে এবং এর থেকে আপনার রানিং যে বর্জ্যটা বের হবে এটা কিভাবে ডিসপাস করা হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডকুমেন্টেড করতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগে থেকেই রিস্কটাকে অ্যানালাইজ করতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো কিভাবে মানুষের ক্ষতি না করে, কিভাবে পরিবেশের উপর ইম্প্যাক্ট না, নেগেটিভ ইম্প্যাক্ট না করে করা যায়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে সম্পাদন করতে হবে। ধন্যবাদ। আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে, আপনি যেই ধাপগুলো বলেছেন, আমরা কোনো সময় যখন রিপোর্টগুলো পড়ি, এগুলো ধরেন সুপার স্ট্রাকচার বা বড় বড় ডেভেলপমেন্ট যে রিপোর্টগুলো আছে ওগুলো থেকে আমরা পাই, কিন্তু আমরা আলোচনা করেছিলাম ছোট একটা ডেভেলপমেন্ট। ছোটটাতেও তো আপনাকে করতে হবে। আপনি 1 মিটারের আপনার ফাউন্ডেশন করেন আর আপনার 20 মিটারের ফাউন্ডেশন করেন, ইউ হ্যাভ টু ডু এ রিস্ক অ্যাসেসমেন্ট। কারণ হচ্ছে আপনি 1 মিটার, আপনি তো আর জানেন না আপনার নেইবারের ফাউন্ডেশনটা। আমি আজকের একটা প্র্যাকটিক্যাল যদি উদাহরণ দিই, আমরা একটা কাজ করছি, আমি অন্য কিছু বলছি না, যে একটা এক্স্যাক্টলি সেম জিনিস যে আপনার একটা বিল্ডিংয়ের উপরে আপনি আরও 3 মিটার অ্যাড করবেন, তার মানে হচ্ছে যে একটা ফ্লোর প্লাস হচ্ছে আপনার পসিবলি অ্যাটিক্স। তো এখন কথা হচ্ছে যে হাউ ডু ইউ ডু দিস। এখন আপনার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কিন্তু ডিজাইন দিয়ে দিয়েছে, ডিজাইনের মধ্যে কি কন্ডিশন দিয়েছে, আপনার এই ফাউন্ডেশনটা মানে কাজ শুরুর পূর্বে চেক করতে হবে, চেক করে দেখতে হবে এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে রিপোর্ট করতে হবে এই যে ফাউন্ডেশন ডেপথ এটা পর্যাপ্ত আছে কিনা। তো এখন এটা জানবো কিভাবে, হাউ ডু উই ফাইন্ড ইট আউট? এটার জন্য আপনাকে ফাউন্ডেশনের ডেপথ পর্যন্ত যেতে হবে, আপনার ওই গভীর পর্যন্ত আপনাকে ডিগিং করে গিয়ে তখন কিন্তু ফিজিক্যাল পর্যালোচনা করে মাটিটাকে চেক করতে হবে এবং ভিডিও বানিয়ে আপনার এর মেজারমেন্ট নিয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে পাঠাতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার যত ছোটই কাজ হোক, ইফ ইউ নিড, আপনার এই জন্যই কিন্তু পার্টি ওয়াল এগ্রিমেন্ট করতে হবে। কারণ হচ্ছে পার্টি ওয়াল এগ্রিমেন্ট গিভ এ অ্যাসিওরেন্স টু ইউর নেইবার অ্যান্ড ইউর সেলফ, যে আপনি আসলে অন্য মানুষের কোনো ক্ষতি করছেন না, আর যদি ক্ষতি করেন যতটুকু ক্ষতি করছেন ঠিক ততটুকুর জন্যই আপনাকে ভরপাই করতে হবে অথবা ভালো করে ওই জিনিসটাকে দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনার যত ছোট হোক আর বড় হোক, রিস্ক অ্যাসেসমেন্ট অবশ্যই করতে হবে এবং প্রি কনস্ট্রাকশন ফেজের আন্ডারে যতগুলো প্রিকশন আপনার বা প্রিকশনারি যে কাজগুলো আছে এগুলো কিন্তু করতে হবে, তারপর ফিজিক্যাল কনস্ট্রাকশনটা করতে হবে। এটা একেবারেই আপনারা চিন্তা করবেন না যে আপনারা বড় কনস্ট্রাকশন হলে এটা করতে হবে, ছোট হলে করতে হবে না। আপনি বা আপনার দ্বারা যদি এই ছোট কাজ দ্বারা যদি কারো ক্ষতি হয়, সে তো অবশ্যই আপনার নেইবারের এটা দোষ না, বা নেইবার নিশ্চয়ই কনসিডার করবে না যে আপনার একটা বাড়ি বানাচ্ছেন তার জন্য ক্ষতি হচ্ছে আপনাকে ছেড়ে দেই বা আপনাকে জরিমানা করি না। আর সেও যদি ছেড়ে দেয় তার ইন্স্যুরেন্স তো ছাড়বে না। তো আমি মনে করি কাজ যত ছোটই হোক আর যত বড়ই হোক,
প্রসেসগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন এবং প্রসেসগুলো সঠিকভাবে মেনটেন করবেন। ধন্যবাদ। আমি কেন বারবার আপনার কাছে জানতে চাচ্ছি যে কারণ আমাদের এই অভ্যাসগুলো কিন্তু আমাদের আছে, ধরেন অন্য কোনো ধরেন বাড়ির ব্যাপারে না, অন্য কোনো আমাদের দৈনন্দিন জীবনে কোনো একটা জিনিস আমাদের যখন প্রয়োজন হয়, আমরা যখন ওটা কিনি বা কোনো কিছু, আমরা ওটাকে সঠিকভাবে কেনার জন্য হয়তো দেখা যাচ্ছে পরামর্শ নেই, অনেক সময় দেখা যাচ্ছে যে ওইটার জন্য আমরা সঠিক যে কোম্পানি বিক্রি হচ্ছে তার সাথে সরাসরি আমরা যে গাড়ির ক্ষেত্রে যদি বলি, সাধারণত দেখা যাচ্ছে আমরা লোকাল ট্রেডারের কাছে আমরা যাই না, আমরা চালাই দেখি ডিলারের কাছে যাই এবং তার কাছে অনেক কিছু করে এবং তার কাছ থেকে আমরা নেই যে কত, মানে আমরা কিন্তু দেখা যাচ্ছে ওটার যে মূল্যটা কম, কিন্তু আমরা যখন বাড়ির ক্ষেত্রে আসি তখন আমরা খুব রিল্যাক্টেড। আমরা কি এটা কি আসলে মিথ না আসলে সত্যি? না, দেখুন এটা 100% সত্যি। আমরা অবাক হই। আমি যদি বলি যে একটা, আমি জানি না মানে আপনার মানে আপনি আমার সাথে একমত হবেন কিনা, একটা ইংলিশ লোক, আই এম নট ডিসক্রিমিনেটিং এনি অফ দ্য মানে আপনার কমিউনিটি বা ন্যাশনালিটি, আমি কখনোই এখন পর্যন্ত মেবি আই হ্যাভ এ ল্যাকিং ইন নলেজ অ্যাজ ওয়েল ইন দিস পার্টিকুলার সেগমেন্ট, আমি এখন পর্যন্ত কোনো ইংলিশ ফ্যামিলিকে দেখিনি স্ট্রাকচারাল সার্ভে ছাড়া বাড়ি কিনতে। আর আমি মনে হয় 5% মেবি লেস আমাদের কমিউনিটির মানুষকে দেখেছি স্ট্রাকচারাল সার্ভে দিয়ে বাড়ি কিনতে। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি অনেক মানুষকে দেখেছি যে নিঃস্ব হয়ে গেছেন বিকজ অফ আপনার মানে কসমেটিক সৌন্দর্যের জন্য বাড়িটা ক্রয় করেছেন, তারপর তা স্ট্রাকচারাল ফল্ট আছে, আপনার জাপানিজ আপনার অনেক ঝামেলা আছে। এখন কথা হচ্ছে যে ওয়াই ডু উই ডু দিস? আই ডোন্ট নো, আমার কাছে এটা আনসার না। এজ এ কমিউনিটি আমি মনে করি এখানে আমাদের একটা অ্যাওয়ারনেসের, আমরা ওই দিকে না যাই, ওগুলা থেকে যদি আমরা করি তাহলে আমরা করলে সুবিধাটা কি পাওয়া যায়, এটা যদি আমরা আপনি একটা জায়গায়, ইয়েস ইটস নট 100%, বাট আপনার তো অ্যাসিওরেন্স আছে যে আপনি স্ট্রাকচারাল সার্ভে করালেন। আপনি দেখুন লন্ডনে একটা বাড়ি কিনতে গেলে আপনার এখন 5 লাখ পাউন্ড দরকার, ইউ নিড মিনিমাম 500,000 অন অ্যাভারেজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি 5 লাখ পাউন্ডের এগেনিস্টে যদি আপনি চিন্তা করেন যে 1800, 2000 বা 3000 পাউন্ড আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে যাবে, আপনি ইউ আর থিঙ্কিং দিস ইজ এ ওয়েস্ট। আসলে ওয়েস্ট না, কেন করি না আই ডোন্ট নো, বাট আমি মনে করি যে এখানে এর রিস্কটা সম্বন্ধে আমাদের আসলে মানে সঠিক আপনার ইনফরমেশনটা নেই। আমি মনে করি যে আমাদের ভাই বোন যারা আছেন, বাঙালি ভাই বোন যারা আছেন, তারা যদি আসলে এই রিস্কটা সম্বন্ধে জানেন, এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ কিন্তু দেখুন যে আসলে 500,000 অ্যাফোর্ড করতে পারে, আই ডোন্ট থিঙ্ক তার জন্য 3,000 টাকা ইজ এ ম্যাটার, আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কেন করে না, কেন প্রশ্ন করেছি কারণ আজকে আমি কথা হচ্ছিল একটা বন্ধু মহলে, সে একটা বাড়ি কেনার জন্য সে অফার করেছে এবং এভরিথিং রাইট, এবং মর্গেজ তাকে অফার দিয়েছে, একটা খালি কন্ডিশন দিয়েছে যে তুমি একটা স্ট্রাকচারাল ক্যালকুলেশন আমাকে জমা দাও, এবং সে এটাতে খুব বিরক্ত, এবং সে স্ট্রাকচারাল ক্যালকুলেশন যখন করছে তখন দেখলো যে বাসাটার অনেক কিছু পরিবর্তন হয়েছে যেটা সে সঠিকভাবে, এবং তখন সে হলো দেখা যাচ্ছে তার মানে বললো যে কি দরকার ছিল করা, মানে সে বাড়িটা খুব পছন্দ হয়েছে। এই ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন। দেখুন, দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি মেসেজ। আমি মানে আপনারে মানে এক্স্যাক্টলি যেটা বলেছে যে অনেক চিমনিগুলো রিমুভ করেছে কিন্তু কোনো স্ট্রাকচারাল ক্যালকুলেশন, ইট ইজ এ নরমাল। এটা হচ্ছে মানে আপনার মাথা ব্যথার মতো একটা ডিজিজ, মানে হেডেক হচ্ছে একটা কমন ডিজিজ। মানে আপনার ইংল্যান্ডে একটা বাড়ির চিমনি সরাবে এবং এটার সঠিক ক্যালকুলেশন থাকবে না, ইট ইজ কোয়াইট নর্মাল, এবং আমরা এটাকে মেনেই নিয়েছি, বাট ইট ইজ এ স্ট্রাকচারাল এলিমেন্ট। আপনি এটা একটু যদি বুঝান যায়, যেহেতু অনেকে আমরা না করে সরাই ফেলে, যেটার সাথে আরেকটা সম্পর্ক আছে, মানে নেভার পারচেজ আ হাউস, এটার মধ্যে সম্পর্ক আছে, পার্টিকুলার অনেক কিছু আছে, না পারচেজ না, ধরেন আমরা যদি কোনো সময় কাজও করি যে একটা চিমনি রিমুভ করে দেবো, কোনো অসুবিধা নেই, এটার সাথে স্ট্রাকচারাল সম্পর্ক কি, আর যদি আমরা না করি কি সমস্যা হতে পারে, এটা যদি একটু বলেন প্লিজ। এভরিথিং ইউ কুড লুজ, এভরিথিং। যদি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি জানে আপনাকে ইন্স্যুরেন্স দিবে না, যদি আপনার মর্গেজ কোম্পানি জানে ইউ উইল বি ব্যান্ড ফর গেটিং এ মর্গেজ, কারণ আপনি স্ট্রাকচারাল অল্টারেশন করিয়েছেন, যেটা হাইড করেছেন, বা আপনি ইনফরমেশন আপনি ফেব্রিকেটেড করেছেন বা ভুয়া ইনফরমেশন দিয়েছেন। ইফ আই এম ডাইরেক্ট টু ইট। এখন কথা হচ্ছে যে আমরা আসলে এই ইনফরমেশনটাই জানি না যে আমার বাড়িতে যদি মর্গেজ থাকে আই ক্যান নট ডু সাচ এ স্ট্রাকচারাল ওয়ার্ক উইদাউট ইনফর্মিং মাই ল্যান্ডার, অথবা আপনার প্রপার আপনি ইনফরমেশন ল্যান্ডারকে দিলেন যে আমি মর্গেজ আসলে আমি স্ট্রাকচারাল এলিমেন্ট সরাচ্ছি, বা আমি আপনার চিমনি সরাচ্ছি, বা আমি একটা স্ট্রাকচারাল ওয়াল সরাচ্ছি, আমার কাছে ক্যালকুলেশন নেই, কোনোদিনও আপনাকে এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট দিবে না। আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কোনোদিনও আপনাকে আপনার বাসাটাকে ইনশিওর করবে না।
তা এখন কথা হচ্ছে যে ওয়াই উই আর টেকিং সো মাচ রিস্ক। আমি মনে করি এটা আসলে আমরা না জানার কারণে। আমরা অনেকেই এই ইনফরমেশনটার সাথে আমরা পরিচিত না, যে আমার বাড়িতে আমি যদি চিমনি সরাই আমাকে ইন্স্যুরেন্সকে জানাইতে হবে, আমাকে ল্যান্ডারকে জানাইতে হবে, অথবা আমি যে কাজটা করলাম এই কাজটা প্রপারলি ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের মাধ্যমে এবং ইঞ্জিনিয়ারের সুপারভিশনের মাধ্যমে করতে হবে। এই যে নলেজটা আমি মনে করি এজ এ কমিউনিটি আমাদের সবার দায়িত্ব এটাকে স্প্রেড করা। আমি অনেক মানুষকে চিনি, অনেক মানুষের গল্প জানি যাদের কিন্তু মর্গেজের বা প্রোডাক্ট কিন্তু রিফিউজ করেছে, অনেককেই চিনি যাদের ইন্স্যুরেন্স রিফিউজ করেছে, কারণ তারা যে কাজটা আসলে প্রপার ইঞ্জিনিয়ার দ্বারা করানোর দরকার ছিল তারা এটা নিজেরা করেছে বা নিজেদের পরিচিত বিল্ডারের মাধ্যমে করেছে। পরবর্তীতে যখন তাদেরকে 21 দিন বা 28 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে তখন কিন্তু আপনার এটা করার জন্য চেষ্টা করেছে, অনেকে হয়তো সক্ষম হয়েছে, আবার অনেককেই কিন্তু বাড়ি আপনার অনেকগুলো ঝামেলা করে ইঞ্জিনিয়ার এনে 3 গুণ পয়সা দিয়ে কিন্তু পরবর্তীতে জিনিসটাকে স্টিল চেঞ্জ করিয়ে সঠিক করতে হয়েছে। তাই আমি মনে করি যে সমস্ত বাঙালি ভাই বোন আপনারা আছেন, আপনারা অবশ্যই এই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে দেখুন, সবাই কিন্তু চায় তার লিভিং রুমটা বা সিটিং রুমটা বড় হোক, তার ডাইনিংটা একসারা হোক। এখন কথা হচ্ছে যে আপনি যদি 5,000 পাউন্ড বা 10,000 পাউন্ড অ্যাফোর্ড করতে পারেন এটাকে গ্র্যান্ড করার জন্য, এটাকে একটা সুন্দর ওপেন করার জন্য, আমি মনে করি আপনারা 700-800 বা 1,000 পাউন্ড ইঞ্জিনিয়ারের পিছনে খরচ করেন এটাকে লিগ্যাল করার জন্য। গ্র্যান্ড করলেন, সুন্দর করলেন, লিগ্যাল করলেন না, এটা কিন্তু আসলে উচিত হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্ট্রাকচারালি যে সাউন্ড হইল, ভাই আপনি আপনার বাসায় 4টা দেয়াল আছে বা 6টা দেয়াল আছে, এর মধ্যে একটা দেয়াল আপনি সরিয়ে নিচ্ছেন। এখন কথা হচ্ছে যে উপরে আপনি নিচের যে অংশটুকু গ্রাউন্ড ফ্লোরটাকে আপনি গ্র্যান্ড করলেন, আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করতেছে, আপনার সামাজিক স্ট্যাটাস রিপ্রেজেন্ট করতেছে, এভরিথিং আপনি করলেন। কিন্তু স্ট্রাকচারালি যদি আপনি এটাকে উইক করেন, রাতের বেলায় তো ওই বাসাটা আপনিই ঘুমাবেন, ওই বিল্ডার ঘুমাবে না। আপনি যদি আমার কোম্পানি দিয়ে করেন আমরা কিন্তু আপনার বাসায় থাকবো না। তার মানে হচ্ছে আপনি বা আপনারা না জেনে বা ল্যাক অফ ইনফরমেশনের কারণে আপনার নিজের জীবন এবং সমস্ত পরিবারের মানুষের জীবনটাকে কিন্তু আপনারা রিস্কের মধ্যে রাখবেন। ফাইন্যান্স বাদ দেন বা ইন্স্যুরেন্স বাদ দেন, আপনিই তো ওই বাসায় থাকবেন। তাই আমি মনে করি স্ট্রাকচারালি সেফ না এমন কোনো কাজ আসলে আমাদের বাসা বাড়িতে সৌন্দর্য বর্ধনের জন্য বা নিজের বাড়তি চাহিদাটাকে মেটানোর জন্য আমি মনে করি করা উচিত না। জি ধন্যবাদ। আমরা আলোচনা আবার চলে যাই। আমরা ওই নিউ বিল্ডে যে আলোচনা করেছিলাম ফাউন্ডেশনের পরে যে এই ধাপটা থাকে যে আমাদের যে কনস্ট্রাকশন, আমরা যে ওয়াল কনস্ট্রাকশন করি, অ্যান্ড ওয়াল কনস্ট্রাকশন একটা আছে টার্মস আছে যে এলিভেশনগুলো, ফ্রন্ট এলিভেশনগুলো, এগুলো কি কোনো নিয়ম আছে কিনা যে পাশের বাসা যেরকম আমাকে সেরকমই করতে হবে, এরকম কোনো নিয়ম আছে কিনা? আপনার ইংলিশ হেরিটেজটাকে আপনি বলা আছে যে আপনার ইংলিশ হেরিটেজটাকে আপনি মানে খুব বেশি চেঞ্জ করতে পারবেন না। বাট আমরা তো ইদানিং তো মডার্ন বিল্ডিং দেখছি। এখন কথা হচ্ছে যে অ্যাবসোলুটলি ইট ডিপেন্ডস অন দ্য লোকাল প্ল্যান, সামথিং কল লোকাল প্ল্যান। আপনি যদি এখন আপনার পার্কে একটা বিল্ডিং বানাবেন আর আপনি বার্মিংহামে একটা বানাবেন বা লিডসে বানাবেন, এবং পার্টিকুলারলি কোন পোস্টকোডে, কোন জায়গায়, কোন শহরে আপনি বানাবেন এবং কোন জায়গাটাতে আপনি বানাবেন, দ্যাট অল ডিপেন্ডস অন কাউন্সিল পলিসি, কাউন্সিল রেস্ট্রিকশন আর ন্যাশনাল পলিসি। এখন পলিসি অনুযায়ী আপনি যদি 2টা বাড়ির মাঝখানে একটা বাড়ি বানান, নিশ্চয়ই আপনাকে খুব বেশি মডার্ন বা খুব বেশি আধুনিক হয়তো করতে দেবে না, হয়তো আপনাকে হয় ওই সিমিলারিটি রাখতে হবে, অথবা যদি কাউন্সিলের রিজেনারেশনে পরে নিশ্চয়ই আপনাকে ওই টাওয়ার বিল্ডিংটা আপনারা হয়তো দুবাই বেস বা আপনার মডার্ন আপনি করতে পারেন। দের ইজ এ নো কংক্রিট আনসার ইয়েস অর নো, বাট হয়তো আপনাদেরকে এটার ব্যাপারে আমি মনে করি কাউন্সিলের যে লোকাল পলিসি এটাকে লক্ষ্য করতে হবে। না ওইটা সমস্যা না, আমি যে জিনিসটা আপনাকে জানতে চাচ্ছি, কারণ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই প্ল্যানিং পারমিশন হয়েছে এবং তাকে জমা দিয়েছে এবং সে ডিজাইন যদি অ্যাপ্রুভ করে আমি ওইভাবে করতে পারবো। কিন্তু এখন এই প্রশ্নটার ক্ষেত্রে কেন করছি, কারণ অনেকে যে ধরেন নিজের বাড়িতে এলিভেশনগুলো হয়তো বা চেঞ্জ করতে চায়, হয়তো নতুন কোনো উইন্ডো করতে চায়, হয়তো বা 2টা দরজা করতে চায়, অনেকে যে ধারণা আছে যে এটা করে ফেলা যাবে। না, ফ্রন্ট এলিভেশন যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, ইয়েস, আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট আপনি একটা পর্চ করতে পারবেন। আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট হয়তো আপনার গ্যারেজ আছে, গ্যারেজটাকে চেঞ্জ করে আপনি একটা উইন্ডো করতে পারেন, বাট ইউ ক্যানট পুট এ 2 ফ্রন্ট ডোর, দ্যাট ইজ নো।
কারণ হচ্ছে আপনার কাউন্সিলের আপনার এগেন কিছু কিছু আপনার কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। এবং ফ্রন্ট এলিভেশনের ক্ষেত্রে দের ইজ এ লট অফ রেস্ট্রিকশন। আপনার চাইলেই কোনো কিছু আসলে আপনি করতে পারবেন না, বা কথা হচ্ছে যে চাইলেই উদ্ভট কোনো কিছু করতে পারবেন না। যে জিনিসগুলো এরিয়ার ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দেবে, যে জিনিসগুলো কাউন্সিলকে কন্ট্রাডিক্টরিতে ফেলে দেবে, এবং যে জিনিসগুলো আসলে আপনার মানে আপনার এরিয়ার সৌন্দর্যের জন্য ব্যাঘাত ঘটবে, বা ব্রিটিশ যে হেরিটেজটা আছে বা স্ট্রাকচারটা আছে বা স্ট্রাকচারের যে একটা ধরন আছে, এই জিনিসগুলোর সাংঘর্ষিক কিছু কিন্তু ফ্রন্টে অন্তত করতে দেবেন। দুইটা কেস স্টাডি বলি আপনাকে। ধরেন এখন যে উইন্ডোগুলো আছে, ধরেন দুইটা উইন্ডো আছে এবং দুইটা উইন্ডোতে তিনটা করে পার্ট আছে। আমি কই তিনটা পার্টকে কি দুইটা পার্ট করতে পারবো এরকম কোনো নিয়ম আছে উইন্ডোর ডিজাইন? ইউ ক্যান ডু দ্যাট। আরেকটা কেস স্টাডি ছিল, ধরেন একটা সামনে দুইটাই রুম আছে, এই মাথায় তো এই মাথা বড় উইন্ডো পুরো ওপেন, ভদ্রলোক সে উইন্ডোটা পুরাটা করতে চাচ্ছে না কিন্তু ব্লক করে দিতে চাচ্ছে দুই সাইড দিয়ে। এটাও করা যাবে। এইটা কি তাকে সে কি কাউকে জানিয়ে করতে হবে না নিজে? এইটুকু তাকে মানে জানিয়ে করতে হবে না, বাট দের ইজ এ সামথিং আন্ডার আপনার পারমিটেড ডেভেলপমেন্ট। আপনি যদি সেকেন্ড সিনারিওটা কেন এরিয়া যদি আপনার যদি সেকেন্ড সিনারিওতে ধরেন আপনার বড় ধরেন 2 মিটার একটা উইন্ডো, ধরেন সে বাসা কিনেছে এবং বাসাটার এই মাথা থেকে ওই মাথা দুইটাই বেডরুম এবং পুরাটাই তার উইন্ডো দেওয়া আছে, ওই এলাকার কেউই চেঞ্জ, কিন্তু সে বলতেছে আমি এত বড় উইন্ডো আমার দরকার নেই, কারণ আমি কিছু জায়গায় মতো ফিটেড কাভার করতে চাই, ভিতর থেকে আমি হয়তো ব্লক করে দিতে চাই। না, এটা পারবে, দ্যাট ইজ ওই ব্লক করার জন্য তখন তো এলিভেশন চেঞ্জ হয়েছে, সে কি দিয়ে ব্লক করবে? সে কি জাস্ট টেম্পোরারি স্ট্রাকচার দিয়ে করবে? না না না, সে পার্মানেন্টলি ব্লক করতে পারবে। এখন দেখতে হবে যে ওটা আসলে কোনো কনজারভেশন এরিয়াতে আছে কিনা, বা স্পেশাল কোনো কাউন্সিলের স্পেশাল কোনো জোন কিনা। যদি এই দুইটা কন্ডিশনে, বা আপনার পারমিটেড ডেভেলপমেন্ট রাইট উইথড্র করা কিনা, এই দুইটা যদি হয়, বেটার অপশন হচ্ছে আমি মনে করি যে কাউন্সিলের কাছে লেখা, মানে ইটস নট এ প্ল্যানিং অ্যাপ্লিকেশন। এইটাই সিম্পলি করতে, ধরেন আমি একটা ছবি তুলে বললাম যে এরকম আছে, আমি ছবি পুরো ব্ল্যাক করে দিলাম যে আমি এই ম্যাটেরিয়ালস এগুলো বন্ধ করতে চাচ্ছি, আমি কি এরকম করাই তো সম্ভব? হ্যাঁ, 100%। ইফ দের ইজ এ নো রেস্ট্রিকশন, আমি মনে করি না। দেখুন আমাদের এই লন্ডনের রেইনহামে অনেকগুলো বাড়িতে আমরা দেখেছি, অনেকেই করেছে, এবং আমি অনেকেরই কাউন্সিলের চিঠি দেখেছি, কাউন্সিল তাকে বলেছে যে ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর এ প্ল্যানিং পারমিশন। কারণ একটা সময় ছিল যে আমি জানি না কেন, মেবি দেয়ার ওয়াজ এ রিজন ফর ইট, হোল ফ্রন্ট ওয়াল ইজ এ উইন্ডো, আমরা বড় ব্লক অফ বিল্ডিংয়ে আমরা এটা দেখি, বা মডার্ন আপনার ক্যানারি অফে যদি দেখেন, বা বড় বড় শহরগুলোতে হাইরেজ যে বিল্ডিংগুলো আছে এগুলোতে আমরা দেখি এই প্রবণতাটা। বাট স্টিল অনেক ব্রিটিশ পুরনো বাড়িতেও আছে, বাট ইট ক্যান চেঞ্জ, বাট ইটস অলওয়েজ বেটার টু আস্ক এ কাউন্সিল থ্রু ইমেল। আই থিঙ্ক দ্যাট উইল বি মোর দেন এনাফ। ধন্যবাদ। অনুষ্ঠান প্রায় শেষ করে যে আসছি, অনুষ্ঠানের শেষে যেহেতু আমরা একটু কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি তাদেরকে একটা সঠিক পথ দেখানোর জন্য, যে আমাদের গত সপ্তাহে এবং তার সাথে একটা ভদ্রলোক আমাদেরকে প্রশ্ন করেছিল যে সে সঠিক উপায়ে সে প্ল্যানিং পারমিশন পেয়েছে এবং সে সঠিক উপায়ে কাজ করছে, কিন্তু আশেপাশের লোক তাকে কাজ বন্ধ করছে। এরকম পরিস্থিতিতে আমি কোনো সময় পেয়েছি না, এবং এই পরিস্থিতিতে আরেকবার যদি আমাদের একটু বলেন। অসংখ্যবার আমাদের মানে দেখুন এখানে বিভিন্ন কারণে হয়। নেইবার জেলাস থাকতে পারে, নেইবার আবার ভালোও থাকে, অনেক নেইবার ভালোও থাকে। এখন কথা হচ্ছে যে আপনি আপনার প্রসেসটাকে, ব্রিটেনে যে প্রসেসটা আছে সে প্রসেসটা ফলো করবেন। হোয়াট ইজ দ্য প্রসেস? আপনি প্ল্যানিংয়ের অ্যাপ্লিকেশন করবেন, প্ল্যানিং অ্যাপ্রুভাল আসছে, এখন আপনি পার্টি ওয়াল করবেন, কাজ করবেন, দ্যাটস ইট। এখন প্ল্যানিং আসার পর কেউ চাইলেই আপনাকে আপনার ডেভেলপমেন্টটা বন্ধ করতে পারবে না, এবং প্ল্যানিং চাইলে আননেসেসারি তার যদি কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে সে আপনার প্ল্যানিং অ্যাপ্লিকেশনটাকে রিফিউজও করাতে পারবে না। দেখুন আমি বরাবরই বলি, আমি সব জায়গায় বলি, যে জায়গাতেই যাই, কাউন্সিল আপনাকেও চেনে না, আমাকেও চেনে না। তার মানে কাউন্সিলের সাথে আপনার কোনো শত্রুতা নেই, কাউন্সিল আপনাকে ঘৃণাও করে না, ভালোও বাসে না। এখন তার মানে কি? কাউন্সিল বেসড অন এভিডেন্স, বেসড অন ইউর ডিজাইন, বেসড অন ইউর ডিজাইন অ্যান্ড অ্যাক্সেস স্টেটমেন্ট, বেসড অন ইউর নিডস, এখন কাউন্সিল অ্যাপ্লিকেশনটাকে ডিসাইড করে। এখন যদি পোর ডিজাইন হয় রিফিউজ করতে পারে, এখন যদি অপ্রাসঙ্গিক হয়, এখন যদি লোকাল প্ল্যানের সাথে এবং ন্যাশনাল যে প্ল্যানিং পলিসি আছে তার সাথে যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে রিফিউজ করবে। আপনার নেইবার এর মধ্যে কোনো হাত নেই। আপনার নেইবারের যদি কোনো ক্ষতি না হয়, এখানে সে কখনোই আপনার যেই ডেভেলপমেন্ট এটাতে ইনফ্লুয়েন্স করতে পারে না বা এটাকে স্টপ করতে পারে না। দেয়ার ইজ এ পলিসি ইন ব্রিটেন, এই পলিসিটা যদি আপনারা ফলো করেন, এই পলিসি অনুযায়ী যদি কাজ করেন, দেন অ্যাবসোলুটলি ইউর নেইবার হ্যাভ নাথিং টু ডু উইথ ইউর ডেভেলপমেন্ট।
ধন্যবাদ ধন্যবাদ, আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। পরবর্তীতে আবার অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। তো ধন্যবাদ আসার জন্য আমাদের অনুষ্ঠানে। আপনি সহ এবং RNTVর সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছিলাম আপনাদের তথ্য দেওয়ার জন্য, নতুন কোনো ডেভেলপমেন্ট আমাদের কোন কোন বিষয়গুলো আপনাদের বিবেচনা করে। কিন্তু যাওয়ার আগে একটা কথাই বলবো যে কোনো কিছু করেন না কেন অবশ্যই আপনি জেনে বুঝে এবং অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে কাজ করুন। আশা করি আপনাদের ডেভেলপমেন্ট সুন্দর হবে, সুষ্ঠু হবে। সেই শুভকামনায় আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।